আজ থেকে ১০ বছর আগে কিছু বিজ্ঞানী এমন এক সিদ্ধান্ত নেয় যা শুনলে মনে হবে এগুলো কোনো পাগলামি ছাড়া অন্য কিছু নয়। তারা কয়েক ডজন বাইসন অর্থাৎ বুনো মোষের মতো দেখতে বিশাল আকৃতির কিছু প্রাণী এক শুষ্ক অনুর্বর একেবারে মরুভূমির মতো প্রাণীহীন ভূমিতে ছেড়ে দেয়। সেখানে ছিল না কোনো ঘাস, কোনো জল, আর তাদের দেখাশোনা করার মতো কোনো রাখালও ছিল না। কেবল একটি বিশাল বাদামি রঙের ফাঁকা সমতল ভূমি, যার দূর দূরান্ত পর্যন্ত সবুজের কোনো চিহ্ন ছিল না। এরপর বিজ্ঞানীরা সেখান থেকে চলে যায়, আর একবারও এই অসহায় বুনো মোষগুলোর দিকে পেছন ফিরে তাকায়নি। মানুষ হাসতে থাকে, তারা মন্তব্য করতে থাকে, খুব শীঘ্রই এই বুনো মোষগুলোর কেবল হাড় কঙ্কাল খুঁজে পাওয়া যাবে। এত কঠিন পরিবেশে এই প্রাণীগুলো কিভাবে টিকে থাকবে? অসম্ভব। কিন্তু ১০ বছর পর যখন সেই বিজ্ঞানীরা সেখানে ফিরে আসে, তারা যা দেখে তা ছিল তাদের কল্পনারও বাইরে। এক সময় যেখানে কেবল ধুলো উড়ত, এখন সেখানে ছোট ছোট ঘাস বাতাসে দুলছে। ছোট ছোট প্রাণীরা ঝোপের আড়ালে লুকোচুরি খেলছে। আর এর পিছনে ছিল না কোনো মানুষের হস্তক্ষেপ, ছিল না কোনো যন্ত্রপাতির সাহায্য। কেবল একটি প্রাণীর ফিরে আসার কারণেই একটি মৃতভূমি আবারও জীবনের স্পন্দন ফিরে পায়। কিন্তু কিভাবে? কিভাবে বাইসন, যারা বুনো মোষ নামে পরিচিত, এই বিশাল মরুভূমির বুকে আবার প্রাণ ফিরিয়ে দিল? এর পেছনের আসল রহস্য জানলে আপনিও চমকে যাবেন। আজ থেকে ১০০০ বছর আগে এই জায়গাগুলোতে বাইসন ঘুরে বেড়াতো। তাদের সংখ্যা ছিল কয়েক লাখ। উত্তর আমেরিকার এই বিশাল সমভূমিতে তারা নিজেদের ইচ্ছামতো ঘুরে বেড়াতো। তারা ছিল এই সমভূমির রাজা। আর এই জায়গাগুলোতেই বাইসনদের সঙ্গে বসবাস করত বিভিন্ন আদিবাসী উপজাতি, যারা নেটিভ আমেরিকান নামে পরিচিত। শত শত বছর ধরে এই বাইসনগুলো কোনো সাধারণ প্রাণী ছিল না, এগুলো ছিল আদিবাসী উপজাতিদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাইসনের চামড়া দিয়ে তারা ঘরবাড়ি তৈরি করত, এদের পশম দিয়ে পোশাক বানাতো, আরাম করে ঘুমানোর জন্য কম্বল তৈরি করত, শিকার ও দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এদের হাড় দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এদের মাংস, যা ছিল আদিবাসী উপজাতিদের অন্যতম মূল্যবান খাদ্যের উৎস। অর্থাৎ এই বুনো মোষগুলো তাদের জীবনযাপনের একবারে কেন্দ্রবিন্দুতে ছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু এরপর আসে অষ্টাদশ শতাব্দী। আমেরিকান সরকার আমেরিকার উন্নয়নের নামে রেলপথ, কারখানা, খামার ও শহর তৈরি করার জন্য জোরপূর্বক এসব আদিবাসীদের কাছ থেকে জমি দখল করতে শুরু করে। কিন্তু আদিবাসী উপজাতিদের কাছে এই ভূমি ছিল অত্যন্ত পবিত্র। তারা বহু প্রাচীনকাল থেকে এখানে বসবাস করে আসছিল। এই জায়গাটি ছিল তাদের ঘর, পরিচয় এবং স্বাধীনতার প্রতীক। কিন্তু যখন এসব উপজাতি তাদের মাতৃভূমি ছেড়ে যেতে অস্বীকার করে, তখন শুরু হয় সংঘর্ষ। আদিবাসীদের সরিয়ে দেওয়ার জন্য আমেরিকার কর্তৃপক্ষ একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা লক্ষ্য করে, যেহেতু বাইসন ছিল এসব আদিবাসীদের জীবনযাপনের অন্যতম প্রধান উৎস, তাই বাইসনদের হত্যা করে তাদের খাদ্য ও জীবিকার উৎস ধ্বংস করে দিতে পারলে আদিবাসীরাই শেষ পর্যন্ত এলাকা ছেড়ে যেতে বাধ্য হবে। তারা লক্ষ্য করে, যেহেতু বাইসন ছিল এসব আদিবাসীদের জীবনযাপনের প্রধান উৎস, তাই বাইসনদের হত্যা করে তাদের খাদ্য ও জীবিকার উৎস ধ্বংস করে দিতে পারলে আদিবাসীরাই শেষ পর্যন্ত এলাকা ছেড়ে যেতে বাধ্য হবে। সেই সময় জেনারেল শেরম্যানের নামে একটি বহুল উদ্বৃত্ত বক্তব্য প্রচলিত হয়েছিল, বাইসন যত বেশি হত্যা করা হবে, আদিবাসীদের জীবন তত বেশি বিপর্যস্ত হবে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। সরকারি নীতির কারণে ব্যাপকভাবে বাইসন শিকার শুরু হয়। বিপুল সংখ্যক শিকারী এতে যুক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে বুনো মোষ হত্যা এক প্রকার খেলায় পরিণত হয়। শিকারীরা চলন্ত ট্রেনে করে বন্দুক নিয়ে বাইসন হত্যা করতে শুরু করে। এমনকি ইউরোপ থেকেও শিকারীরা বাইসন শিকার করতে উত্তর আমেরিকায় আসতে থাকে। শুধু তাই নয়, সেই সময় বাইসন হয়ে ওঠে একটি লাভজনক বাণিজ্যিক পণ্য। স্থানীয় শিকারীরা অনেক সময় কেবল চামড়ার জন্য বাইসন হত্যা করত। সেই চামড়া দিয়ে কারখানার বিভিন্ন ধরনের পোশাক ও অন্যান্য পণ্য তৈরি করা হতো। ফলে চামড়া নেওয়ার পর বাকি দেহ ফেলে রাখা হতো পচে যাওয়ার জন্য। কেউ কেউ আবার বাইসনের জিহ্বা সংগ্রহ করত, কারণ সেই সময় এটি আমেরিকায় একটি জনপ্রিয় খাবার ছিল। আর আমেরিকার সরকারও এসব হত্যাকাণ্ড বন্ধ করতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বরং বাইসন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আদিবাসীদের জীবনযাপনও ভেঙে পড়তে থাকে। বাইসন ছাড়া তাদের কাছে পর্যাপ্ত খাবার ছিল না, পোশাকের উপকরণ ছিল না, এমনকি জীবিকার গুরুত্বপূর্ণ উৎসও হারিয়ে যেতে থাকে। মাত্র কয়েক দশকের মধ্যেই বিপুল সংখ্যক বাইসন হত্যা করা হয়। একজন শিকারী প্রতিদিন প্রায় 50টি বাইসন হত্যা করত। 1870-এর দশকে একজন বিখ্যাত শিকারী মাত্র 2 মাসে 6000 বাইসন হত্যা করেছিল। অবিরাম গুলির শব্দের কারণে তার একটি কান পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে প্রচলিত আছে। অষ্টাদশ শতাব্দীর আগে উত্তর আমেরিকার বিশাল একটি অংশ জুড়ে বাইসনরা ঘুরে বেড়াতো, কিন্তু 1870-এর দশকে তাদের সংখ্যা ভয়াবহভাবে কমে যায়।
বিশাল বিশাল পাল ভেঙে গিয়ে মাত্র কয়েকটি বড় দল অবশিষ্ট ছিল। আর 19 শতকের শেষের দিকে তাদের সংখ্যা কয়েক কোটি থেকে নেমে মাত্র কয়েকশোর কাছাকাছি পৌঁছে যায়। লোভী মানুষেরা যা করেছিল তাকে বলে একটি সাধারণ শিকার ছিল না, এটি ছিল একটি গোটা প্রজাতিকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা। আর মেক্সিকোর অবস্থা ছিল আরো করুণ। সেখান থেকেও শেষ পর্যন্ত বাইসন প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। শুরুর দিকে সেখানকার মানুষ তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেনি, কিন্তু বাইসন অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মাটি মরুভূমিতে পরিণত হতে শুরু করে। সবুজ ঘাস উধাও হয়ে যায়, মাটি শক্ত হয়ে যায়, বৃষ্টির পানি মাটির ভেতরে ঢুকতে পারে না। আর ধীরে ধীরে নেমে আসে এক গভীর পরিবেশগত বিপর্যয়। বিশেষ করে উত্তর মেক্সিকোর চিয়াংহুয়ান অঞ্চলের মানুষ লক্ষ্য করে একসময়ের প্রাণবন্ত তৃণভূমি ধীরে ধীরে অনুর্বর ভূমিতে পরিণত হচ্ছে। মাটি যেন শক্ত পাথরে পরিণত হয়েছে, পানি শোষণ করছে না, নতুন গাছপালাও ঠিকমতো জন্মাচ্ছে না। এখানকার পশু পাখিরাও যেন হঠাৎ অদৃশ্য হয়ে যেতে থাকে। পেইরি ডগ, যারা মাটি খুঁড়ে বাসা তৈরি করত, তারাও ধীরে ধীরে কমে যেতে থাকে। একই সঙ্গে অসংখ্য পাখি এবং ছোট ছোট স্থানীয় প্রাণীর সংখ্যাও কমে যায়। ধীরে ধীরে বিজ্ঞানীরা এই পরিবর্তনের পেছনের একটি গুরুত্বপূর্ণ কারণ বুঝতে পারে। এসবের পেছনে ছিল এই সমভূমির রাজাদের অনুপস্থিতি, বাইসনের বিলুপ্তি। 2009 সালে বিজ্ঞানীরা এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। তারা আমেরিকা থেকে উত্তর মেক্সিকোর সবচেয়ে দুর্গম ও শুষ্ক অঞ্চলের একটি এলাকায় 23টি বাইসন নিয়ে এসে ছেড়ে দেয়। যখন ওই বাইসনের দল মেক্সিকোর মাটিতে পা রাখে, তখন মনে হচ্ছিল যেন 100 বছরের দীর্ঘ ভ্রমণের পর তারা নিজেদের বাড়িতে ফিরে এসেছে। শুরুতে মানুষ হাসি ঠাট্টা করত, তারা বলতো এই 23টি প্রাণীই বা কি করতে পারবে। কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এই 23টি বাইসনের চলাফেরার কারণে এই মরুভূমিতে আবারও জীবনের স্পন্দন ফিরে আসবে। 2018 সালের মধ্যে তাদের সংখ্যা বেড়ে 200-তে পৌঁছে যায়। আর এর সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে এখানকার ভূমিও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই বাইসনরা আসলে কি করে? কিভাবে মাত্র কয়েক ডজন প্রাণী একটি বিশাল অনুর্বর ভূমির পরিবেশ বদলে দিতে পারে? আসলে বাইসন হলো এক ধরনের চলন্ত ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। এরা প্রতিদিন কয়েক মাইল পর্যন্ত চলতে থাকে, আর তাদের প্রতিটি পদক্ষেপে মাটির শক্ত উপরের স্তর ভেঙে যায়। এরা তাদের শিং দিয়ে মাটি খোঁচাতে থাকে, যার ফলে মাটি নরম হয়ে যায়। অন্যান্য গবাদি পশুর মতো এরা এক জায়গায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে না। যখন বৃষ্টি হয়, এই নরম মাটি সহজেই পানি শোষণ করে নিতে পারে। অনেকটা চাষ করার আগে জমিতে লাঙল দেওয়ার মতো কাজ করে বাইসনের এই চলাফেরা। আর এটাই হলো প্রথম ধাপ, যেখান থেকে ভূমি আবারও শ্বাস নেওয়ার সুযোগ পায়। শুধু তাই নয়, বাইসন চলার পথে গোবর ফেলে যায়, যা নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে সমৃদ্ধ। ফলে মাটিতে আবারও পুষ্টি ফিরে আসে। এরপর রয়েছে বাইসনের মাটিতে গড়াগড়ি দেওয়ার অভ্যাস। কখনো তারা মজার ছলে গড়াগড়ি দেয়, আবার কখনো পোকামাকড় তাড়ানোর জন্য মাটিতে গড়াগড়ি খায়। তাদের এই গড়াগড়ির ফলে মাটির উপরের স্তর কিছুটা ভেঙে যায় এবং কাঁটাযুক্ত আগাছা বা অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ সরতে থাকে। আর বাইসনের শরীরে লেগে থাকা বীজ ঝরে পড়ে নরম মাটিতে। শুধু তাই নয়, তারা তাদের পশমের সঙ্গে কয়েক কিলোমিটার দূরের অঞ্চল থেকে বিভিন্ন উদ্ভিদের বীজ বহন করে। আজ এই পর্যন্তই, আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য একটি এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।